আমরা যখন কাউকে ভালোবাসি তার ব্যাকগ্রাউন্ড দেখি না। দেখো হিয়া, আমি বলবো না তুমি এই লোকটিকে ভালোবেসে গ্রহণ করো, এটা একান্তই তোমার সিদ্ধান্ত। কিন্তু বন্ধু হিসেবে বলবো যে ভালোবাসা মানুষ বিবেচনা করে হয় না, ভালোবাসা হয় মন থেকে। এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে গড়ে ওঠে। আপনার মনে হয় আমি তাকে ভালোবাসি? তারেক হিয়ার দিকে তাকিয়ে বলে। তোমার প্রতিটা কথায় আমি তার জন্য ঘৃণা দেখিনি হিয়া, দেখেছি আফসোস, ভালোবাসা হারানোর আফসোস। তাহলে আমি কি করব? আমি এমন লোককে কখনো গ্রহণ করতে পারবো না। টেক ডিস্টেন্স, অথবা তাকে ভালো হওয়ার সুযোগ দাও। সম্ভব না, ওরা ফুল ফ্যামিলিই এমন। ফ্যামিলির উপর ডিপেন্ড করেই তো মানুষ তার কালচার পাবে, কিন্তু ভালোবাসা মানুষকে বদলে দেয়। আমি বলবো তুমি তোমার মনকে শুনো। মন তো চাচ্ছে তার কুকর্মের জন্য তাকে শাস্তি দিতে। তাহলে চলো দেই তাকে শাস্তি, কিভাবে? আর দুর্বলতাকে হাতিয়ার বানিয়ে। হিয়া তাকালো তারেকের দিকে, ভাবতে থাকলো রুদ্রের দুর্বলতা। মনে পড়লো রুদ্রের বড় দুর্বলতা তো সে নিজেই। অতঃপর একটি মিষ্টি হাসি দিয়ে বলে। আপনি একদম ঠিক বলেছেন, তার দুর্বলতা দিয়েই আমি তার শেষ করব। গুড। হিয়া কিছু একটা ভেবে তারেককে বলে। আচ্ছা, আপনি কি কখনো একজন খুনিকে নিজের জীবনে জায়গা দেবেন? তারেক হিয়ার দিকে সরু চোখে তাকালো, তারপর বলে। খুনের দুই রকম রূপ থাকে হিয়া, একটি রূপ নিঃস্বার্থভাবে কারো ভালোর জন্য, তো আরেক রূপ নিজের অসৎ পথের স্বার্থ সিদ্ধির জন্য। আমি বুঝে শুনে পা ফেলবো আমার জীবন সঙ্গীর দিকে। আলতো হেসে কফি শেষ করে বিদায় নিল। হিয়ার যাওয়ার দিকে তাকিয়ে আছে তারেক। হিয়ার চুল অনেক বড়, ঝুঁটি বেঁধে পিছনে ঝুলানো চুলগুলো তুলতে থাকে। ওড়নার আঁচল দুই পাশেই সুন্দর করে মেলে রাখা, তাই হিয়ার পিছন থেকে ওড়নার দুই আঁচল ও চুলগুলো খেলা করতে থাকে। সেদিকে তাকিয়ে তারেক বলে। 21 বছরের এক যুবক খুন করে জেল খেটেছে, আজ তাকেই জিজ্ঞাসা করা হচ্ছে কোনো খুনিকে তার জীবনে জায়গা করে দিবে কিনা। কথাগুলো বলেই চোখ বন্ধ করে তারেক। চোখের পাতা বন্ধ করতেই দুই চোখ দিয়ে বিন্দু বিন্দু ফোঁটা বের হয়। চোখের সামনে ভাসছে আকাশি রঙের কামিজের সাথে সাদা রঙের বেল্ট ও সালোয়ার পরিহিতা এক কিশোরী স্কুলে যাচ্ছে। দুই পাশে দুটো মোটা মোটা বিনুনি কাঁধে স্কুল ব্যাগ। কখনো কখনো সে তারেকের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে হেসে বলে। ওহে কালাচাঁদ, এমনি চাইয়া কি দেখো? তারেক দেখতে কালো, তাই মেয়েটি তাকে কালাচান বলে বলে ডাকতো। সহজ সরল তারেক, মাথায় তেল, মাঝখানে সিথি করে রাখা। মেয়েটির দিকে তাকিয়ে 32 দাঁত বের করে বলে। আজ তাকেই জিজ্ঞাসা করা হচ্ছে কোনো খুনিকে তার জীবনে জায়গা দিবে কিনা। তোরে দেখি রে হুরপরি, তুই দেখতে এককারে হুরপরিদের মতো রে। পরি নামের মেয়েটি সাথে সাথে হেসে দেয়, কিন্তু আজ সে নেই। তার জন্যে তারেক নিজের বাম পাশটায় আজও শূন্যতা বোধ করে। তারেকের ভাবনার মাঝেই তার ফোনে একটি মেসেজ আসে, তাতে লেখা। মিস ইউ ব্ল্যাক ডায়মন্ড, কবে হবা আমার বাবুর আব্বু? তারেক মেসেজটি পড়ে নিজেকে বিড়বিড় করে বলে। ওরে তোর বোনকে ফাঁসাতে চাই, তুই কেন ফেসে এলি। সন্ধ্যায় আশ্রমে যাবে বলে নিজেকে রেডি করছে মায়া। ফ্যাক্টরি থেকে আশ্রমের লোকজন ভালোবেসে মায়াকে একটি তাঁতের শাড়ি কিনে দেয়। ওটা পরেই আয়নায় নিজেকে তৈরি করতে থাকে। ফুল হাতার নীল তাঁতের শাড়ি দিয়ে একদম বাঙালি আবির্ভাব ফুটিয়ে তোলে নিজেকে। শাড়ির ওপরে চিকন কাজের একটি হার গলায় দেয় মায়া। হাতে কিছু গোলাপি এবং কালো রঙের কম্বিনেশনে চুড়ি পরে। কপালে ছোট একটি কালো টিপ দেয় মায়া। নিজেকে আয়নায় দেখে নেয়, সব দিক থেকে পারফেক্ট আছে সে। বাইরে বের হলে ব্যস্ত হবে, তাই এখনই হাসিকে কল দিয়ে কথা বলতে চায় মায়া। হাসিকে ভিডিও কল দেওয়ার সাথে সাথে কল রিসিভ করে হাসি। হাসি মায়ার দিকে তাকিয়ে বলে। আমার মায়াবতী মা। মায়া হেসে দেয়, বলে। তুমিও হাসিমা? কেন, তোমার মন্ত্রী মশাই একাই তোমাকে মায়াবতী বলবে? আমি বলতে পারি না? তুমি আমার দ্বিতীয় মা, তুমি তো আমাকে ভালোবেসে ডাকবেই। আশ্রমে যাচ্ছ বুঝি? হ্যাঁ। আমার সামনে থাকলে এখন তোমাকে আমি কালো টিকা লাগিয়ে দিতাম। তোমাকে মাশাআল্লাহ অপূর্ব লাগছে। বলছো? হ্যাঁ রে মা, তোমার মন্ত্রী মশাই ফিদা হয়ে যাবে। হসপিটালের কি অবস্থা হাসিমা? সব কিছু নর্মাল, একটু একটু ভালো রেসপন্স পাচ্ছি, জানি না কি হয়। মায়ের মুখে প্রথমে খুশির ঝলক দেখা দিলেও শেষে একটু ফ্যাকাশে হয়ে যায়। তার অপেক্ষার অবসান কবে ঘটবে হাসি এটা দেখে বলে। আরে ডোন্ট ওয়ারি, আগের থেকে ভালোই রেসপন্স এসেছে।
আশা করা যায় বেস্ট কিছু হবে। তাই যেন হয় হাসিমা। আমার ভালোবাসার জন্য অনেক কিছু করেছি। আমি চাই তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাক। আমার অপেক্ষার যে শেষ হয় না হাসিমা। না মায়াবতীকে দুর্বল মানায় না। আমাদের শিক্ষা কি তুমি ভুলে গেছো? বা হাসিমা, আমি কাল এসে তোমার কোলে ঘুমাবো। তুমি রেডি থাকো। বাই। বাই। গাড়ি এসে থামলো আশ্রমের সামনে। গাড়ির ব্যাক সাইড থেকে বের হয় মায়া ও রাজ। তার পিছন থেকে আরো একটি গাড়ি আসে। সেখান থেকে বের হয় মৌ ও পিয়াস। সবাই এসে আশ্রমের মেইন গেটে থেমে যায়। ছোট ছোট বাচ্চারা মন্ত্রীর জন্য স্বাগতমের ব্যবস্থা করে রেখেছে। রাজ একটি ছাই রঙা ব্লেজার পরেছে, মায়া নীল রঙের তাঁতের শাড়ি। রাজ ও মায়ার দিকে তাকিয়ে সবাই তাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। আশ্রম কর্মী এসে একটি ফুলের তোড়া দেয় রাজের হাতে। রাজ হাসি মুখে তোড়াটি নেয়। সবাই মিলে একসাথে আশ্রমের ভিতরে ঢুকলো। প্রথমে রাজ ও মায়া, তার পিছনে পিয়াস ও মৌ। সবাই আশ্রমের চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। মৌ এসে মায়ার পাশে দাঁড়িয়ে পড়ে। রাজ ও পিয়াস আশ্রম কর্মীদের সাথে কথা বলে। তারা রাজকে আপ্যায়নের স্থানে নিয়ে বসিয়ে দেয়। কিছু নাস্তা পানি করতে দেওয়া হয় রাজকে। মায়াকেও ডাকা হয়েছে, কিন্তু মায়া একটু পর আসছি বলেছে। মৌ মায়ার পাশে দাঁড়িয়ে সবকিছু দেখতে দেখতে বলে, সবার সবকিছু পূরণ হয়, শুধু আমাদের উদ্দেশ্য বাদে। মায়া মৌয়ের কাঁধে হাত রেখে বলে, ওটাও পূরণ হবে বোন। কিভাবে আপু? আমার জন্মের পর না পেলাম মায়ের ভালোবাসা, না পেলাম বাবার, অথচ ওদিকে যার জন্য আমাদের এই অবস্থা তারা সুখে। বলতে না বলতেই মৌয়ের চোখ থেকে পানি পড়তে থাকে। মায়া মৌয়ের চোখের পানি মুছে বলে, বড় বোন হয়ে আমি এখন স্ট্রং, তোমাকেও এমন হতে হবে। আমাদের বাবা নামক নরপশুর শেষ দিন হবে, খুব শীঘ্রই হবে। শিরায় শিরায় ভোগ করবে সে। দাঁত কটমট করে বলে মায়া। মৌ শান্তি পায় মায়ার কথায়। মোহন সর্দার ও সোনালী এই দুই বোনের জীবনের কাল ছিল। এখন এই দুই বোন বড় হয়ে তাদের জীবনের কাল। মৌয়ের গ্রাজুয়েশন শেষ। মায়া চেয়েছিল একটা ফ্যাক্টরি মৌয়ের দায়িত্বে দিতে, কিন্তু মৌ না করেছে তার কথা মতে। আমি পিয়াসের সাথে সুখে আছি। আমার ছোট্ট সংসারে সবার সাপোর্ট ও ভালোবাসা আছে। বেশি উপরে যেতে গেলে আমি এগুলোও পাবো না। মায়া যেমন ভালোবাসার কাঙাল, মৌ নিজেও তেমন। তাই মায়া মৌকে পরিপূর্ণ ভালোবাসায় পূর্ণ রেখেছে। পিয়াস ছেলে ভালো মনের, সে নিজেও মৌয়ের জন্যে পাগল। পিয়াসের সামনে 1 মাস বন্ধুত্বের রূপ নিয়ে ঘুরতে না ঘুরতেই পিয়াস মৌকে ভালোবেসে ফেলে। তারপর পিয়াস মৌকে বিয়ে করে। আশ্রমের একটি বাচ্চা মেয়ে এসে মায়ার হাত ধরে ঝাঁকিয়ে বলে, ম্যাম ম্যাম, আপনাকে খেতে ডাকছে, আসুন। মায়া বাচ্চাটির দিকে তাকিয়ে থাকে। কি সুন্দর ফোকলা দাঁতের একটি গুলোমুলো মেয়ে। মায়ার হাত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কাঁদতে থাকে। মায়া হাঁটু গেড়ে বসে বাচ্চাটির সামনে বলে, তোমার নাম কি? মেয়েটির ফোকলা দাঁত দিয়ে খিলখিলিয়ে বলে, হাসি। আমাকে আশ্রমের সবাই হাসি বলে, কারণ আমি সারাদিন হাসতে থাকি। মায়া হাসির দিকে তাকিয়ে বলে, জানো আমার একটা হাসিমা আছে, কিন্তু তোমার মতো হাসে না। মেয়েটি 3 আঙ্গুল দিয়ে ঠোঁট ঢেকে অবাক হওয়ার ভাব করে বলে, ও, একটু হাসে না, না হেসে মানুষ থাকে কিভাবে? আমার তো মজার কিছু দেখলেও হাসি পায়। মায়া বাচ্চাটিকে জড়িয়ে ধরে কল্পনা করে নিজের ছোটবেলার স্মৃতি। মায়া ছোটবেলায় প্রচুর শাহানা পারভিনের শাড়ি পরতো। একদিন মোহন সর্দার আসার আগে শাহানা পারভিনের শাড়ি পরে আয়নায় ফোকলা দাঁত নিয়ে হাসতে থাকে। বাচ্চা মানুষদের কাজই কারণে অকারণে হাসতে থাকা। মোহন সর্দার মায়াকে দেখে বলতেন, আমার মহমা। এমন বউ সেজেছি বাবা, আমাকে বউ লাগছে? হ্যাঁ হ্যাঁ, খুব বউ বউ লাগছে। বলেই জড়িয়ে ধরতেন মায়াকে। শাহানা পারভিন এদের বাবা মেয়ের ভালোবাসার ভিতর ঢুকে বলতেন, আমার মা এত বউ সাজে কেন? বরের তো ঠিকানা নেই। মায়া বউ সাজ নিয়ে কোমরে হাত রেখে বলতো, আমি এখন বিয়ে করব না, বিয়ে করলে তোমাদের থেকে দূরে যেতে হবে। শাহানা পারভিন মেয়েকে কাছে নিয়ে বলতেন, তোমাকে আমাদের কাছে রাখার ব্যবস্থা করব মা। তুমি আমাদের থেকে দূরে থাকবে না। তোমার বর নিজে তার সিংহাসন তোমার রাজত্বে চালাবে। মায়া খুশি হয়ে বলে, হ্যাঁ, তোমার বর আমাকে নিয়ে যেতে আসবে না?
এখানেই থেকে যাবে? শাহানা পারভিন মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিতেন। মায়া তখন মোহন সর্দারের দিকে তাকিয়ে বলতো, আমি তোমাদের কাছে থাকবো বাবা, কি মজা কি মজা। বলেই বাবা মাকে চুমু খেত মায়া। দৃশ্যগুলো চোখের সামনে ভাসতেই মায়া কান্না করে দেয়। হাসি নামের বাচ্চা মেয়েটিকে বলে, ছোটবেলাটা সুন্দর রে হাসি, তখন না চাইতেও হাসি পায়, আর তারপর যত বড় হবি, লোকজন চিনতে থাকবি, তত বেশি কষ্ট পাবি। হাসির কিছু দেখলেও আর হাসতে ইচ্ছে করবে না। বোকা হাসি কিছুই বুঝতে পারলো না। মৌ এমনি বাবা মায়ের ভালোবাসা পায়নি, তাই কষ্ট লাগছিল তার। এখন আবার মায়ার কষ্ট দেখে আরো বেশি কষ্ট পাচ্ছে। হাসি মায়াকে সোজা করে মায়ার চোখের পানি মুছে বলে, তুমি কান্না করছো কেন? তোমার কাছে কি চকলেট নেই? আমি তো চকলেট কিনতে পারি না, কিন্তু তুমি এই সুন্দর সুন্দর জামা কাপড়ের মতো চকলেট কিনতে পারবে। মায়া ফোঁস করে হেসে দেয়। হাসি মেয়েটি মায়া ও মৌকে টানতে টানতে বলে, চলো চলো, ওরা সব খাবার খেয়ে নেবে, আমরা কিছুই পাবো না তো, তাড়াতাড়ি আসো। মায়া ও মৌ হাসির টানাটানিতে দৌড়তে থাকে। রাজ ও পিয়াস এটা দেখে হেসে দেয়। মৌ নিজেও শাড়ি পরেছে। দুই শাড়ি পরা নারীকে এক ছোট বাচ্চা দুই হাতে টেনে দৌড়ে নিয়ে আসছে। এটা সবাইকে মিষ্টি মধুর দৃশ্য তৈরি করে দেয়। মায়া ও মৌ একে অপরের দিকে চেয়ে মিষ্টি হেসে বলে, এই জীবনটাই তো আমরা চাই। দৌড়ে এসে মায়া ও মৌকে এক জায়গায় বসিয়ে দেয় হাসি। মায়া হাসিকে হাত ধরে টেনে নিজেদের মাঝে বসিয়ে দেয়। নাস্তায় থাকা রসমালাই হাসিকে খাইয়ে দেয়। সবাইকে বলে, বাচ্চাদের এখানে নিয়ে আসুন, আজ আমি তাদের খাইয়ে দিব। আশ্রমে কর্মী বাচ্চাদের নিয়ে আসে। ভিন্ন ভিন্ন বাচ্চা হাজির হয়, কিন্তু কিছু বাচ্চাদের পা নেই, তারা হুইল চেয়ারে করে আসছে। কিছু কিছু প্রতিবন্ধী বাচ্চা, তো কিছু বাচ্চা বোবা কালা, আবার হাসির মতো সুস্থ কিছু বাচ্চার জীবন এমনিতেই বাবা মাহীন। মায়া ও মৌ সবাইকে চকলেট দেয়। রাজ ও পিয়াস মিলে সবাইকে শীতের পোশাক ও কিছু খাতা কলম দেয়। মায়া তার আশ্রমে সরকারি শিক্ষা ব্যবস্থা করে রেখেছে। এখন রাত থাকাতে আরো বেশি উপকার হলো। নাস্তা খেয়ে সবাই আশ্রমের সামনে বড় ফাঁকা মাঠে এসেছে। এখানে খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। বাচ্চারা প্রতিদিন বিকালে এখানে খেলাধুলা করে। আজ এখানে বাস্কেটবল খেলার ব্যবস্থা করা আছে। শুধু আজকের জন্যে না, এই ব্যবস্থা এখানে রেডিমেড করাই থাকে। রাজ এটা দেখে বলে, তোমরা বাস্কেটবল খেলো? বাচ্চারা চিল্লিয়ে বলে, হ্যাঁ, আমরা সব ধরনের শিক্ষা অর্জন করি। রাজ বাচ্চাদের উৎসাহিত করতে বলে। চলো আমরাও খেলি। বাচ্চারা উৎসাহ পায়, বলে, হ্যাঁ হ্যাঁ খেলবো, চলো চলো। মায়া না করে বলে, এটা বাচ্চাদের খেলার জায়গা, কোনো বুড়োদের না। রাজ ভ্রু কুচকে বলে, মায়াবতী কি ভয় পাচ্ছে? এক্সকিউজ মি, আমি না বাঘকেও পোষ মানাই, এটা তো বাস্কেটবল। তাহলে চলো খেলা শুরু করি। চ্যালেঞ্জ করছেন? চ্যালেঞ্জ ধরতেই পারো। পিউ বেবি, তোমরা সবাই লাইন দিয়ে দেখতে থাকো। আজ আমি আর আমার মায়াবতী বাস্কেটবল খেলবো। পিয়াস বলে ওঠে, ওকে বস। বাচ্চারা মৌ ও পিয়াস নিয়ে চারপাশ ঘিরে ধরে। আশ্রম কর্মী বাবুর্চিদের কাছে রান্নার দিক দেখছে। রাতের খাবার রান্না হচ্ছে ওদিকে। সবার মুখে এখন ফুটছে হুররে। তার সাথে সবাই মিলে হাততালি দিতে থাকে। এদের মাঝখানে মায়া ও রাজ সামনাসামনি মুখ করে দাঁড়িয়ে আছে। মাঝখানে বল রাখা। রাস্তার এক পা দিয়ে বলে কিক দিয়ে ছুটতে থাকে বলের পিছনে। মায়া নিজেও দৌড়াতে থাকে, কিন্তু মায়া তো শাড়ি পরা, সে কি আর রাজের মতো তড়িৎ গতিতে যেতে পারবে? কখনোই না। রাজ বল নিয়ে দ্রুত এগোতে থাকে। মায়া তার মানার পাত্রী না, তাই সেও ছুটছে। অবশেষে মায়া বলের কাছে আসতেই রাজ বল হাতে নিয়ে মাটির দিকে আপ ডাউন করতে থাকে। মায়া তাকিয়ে দেখছে, সুযোগ খুঁজছে কখন বল নেওয়া যায়। মায়া একবার রাজের থেকে বল নেওয়ার চেষ্টা করতেই রাজ বলটি বাস্কেটে ঢুকিয়ে দেয়। 3 রাউন্ডের খেলা হবে। প্রথমবার রাজ জিতে যায়। মৌ বাদে সবাই হাততালি দেয়। বাস্কেট থেকে বল পড়তেই মায়া তাড়াতাড়ি করে বল নিয়ে নেয়। বল নিয়ে
পা এদিক ওদিক করছে, তারপর বল মাটির দিকে আপ ডাউন করতে থাকে। মায়ার শাড়ির আঁচল ছেড়ে দেওয়া ছিল, বাম হাতে পুরোটাই আঁচল। এদিকে মায়ার কাঁধ অবধি মাঝারি চুলগুলো ছেড়ে দেওয়া। হেলতে দুলতে থাকার সময় চুলগুলো মায়ার নাকে মুখে এসে পড়ে। রাজ মাঝায় হাত দিয়ে আবার হাত দুটো উপরে করে ঘাড় কাত করে মায়াকে দেখতে থাকে। মায়া বল নিয়ে যেই একটু এগোতে যাবে ওর আঁচল উঠতে শুরু করে, যার ফলে মায়া হাত উঁচু করে আঁচল ঠিক করতে চায়। আর সেই সুযোগ কাজে লাগায় রাজ। মায়ার ডান হাত থেকে বল নিয়ে নিজে বাস্কেটে ঢুকিয়ে দেয়। মায়া অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে রাজের দিকে। রাজ চোখ টিপ দিয়ে বলে, নাও ইউ হ্যাভ অন চান্স মায়াবতী। মায়া রেগে মেগে তাকিয়ে থাকে রাজের দিকে। অতঃপর কিছু ভেবে শাড়ির আঁচল পেঁচিয়ে কোমরে গুজে নেয়, চুলগুলো ছোট খোপা করে নেয়, নিজেকে প্রস্তুত করে। মায়া চোখ ছোট ছোট করে তাকায় রাজের দিকে, মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে রাখে। রাজ তাকিয়ে থাকে মায়ার এই দৃষ্টিতে। রাজ নিজেও তার ছোপ ছোপ দাড়ির মাঝে শুষ্ক এক হাসি দেয়। মায়া ভেবে নেয় রাস্তার মায়ার জালে ফেসেছে। সুযোগ বুঝে মায়া ঠিক রাজের হাত থেকে বল নিয়ে নেয়, কিন্তু মায়াকে অবাক করে রাজ জোরে চিল্লিয়ে বলে ওঠে, বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রী মশাই এখন প্রেম করবে। বাচ্চারা একটু চাওয়াচাওয়ি করে নেয়। পিয়াস ও মৌ বলে দেয়, চোখে হাত দিয়ে বন্ধ করো। সবাই সাথে সাথে চোখ বন্ধ করে। মায়া বল হাতে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে রাজের দিকে। তখন আবার কিসের প্রেম, এখন আবার কিসের প্রেম? ভাবনার মাঝে রাজ মায়ার কাছে এসে মায়ার মুখপানে চেয়ে থাকে। তারপর মায়ার ললাটে একটি ভালোবাসার চিহ্ন দেয়। মায়া কেঁপে ওঠে। রাজ সেই সুযোগে মায়ার থেকে বল নেয়। মায়ার থেকে বল নিয়ে মায়ার কানের কাছে নিজের মুখ নিয়ে এসে বলে, দুষ্টুমি করতে নেই মায়াবতী। বলেই মায়ার ছোট খোপা খুলে চুলগুলো ছেড়ে দেয়। তারপর বলে, এসব টেকনিক আমাদের ফার্স্ট নাইটের জন্য জমা রেখো, এখানে তো বাস্কেটবল খেলবো। আমার প্রেম ভালোবাসা তো এখানে না। রাজের এমন কথা শুনে মায়া আর চোখে তাকিয়ে রাগ দেখাতে থাকে। রাজ মায়ার থেকে দূরে যেতে যেতে সবাইকে বলে, বাচ্চারা চোখ খুলো। সাথে সাথে সবাই চোখ খোলে আর রাজ বাস্কেটে তৃতীয়বারের মতো বল রেখে দেয়। সবাই হাততালি দিয়ে হাসতে থাকে। রাজ ও মায়া যেই জিতুক না কেন এরা তো সবাই কাছের, যে কোনো একজন জিতেছে মানেই খুশি। খেলাধুলা শেষ করতে করতে আশ্রম কর্মী এসে ডাক দিতে থাকে, খাবার রান্না হয়ে গেছে, গরম গরম শীতকালে খাবার খেলে ভালো লাগবে আর বাচ্চারা ঘুমিয়ে যাবে। সবাই চলে যায়। মায়া ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। হুট করে রাজ এসে মায়ার কোমর থেকে শাড়ির আঁচল ছেড়ে দেয়। মায়ার গায়ে ছোঁয়া না লাগলেও আঁচল সরে যাওয়াতে অনুভব করলো তার শাড়িতে রাজ হাত দিয়েছে। এমনিতেই রাগ চেপে বসেছে মায়ার মাথায়। হেরে যাওয়াটা যেন একটা বড় ব্যর্থতা মায়ার কাছে। সে হারতে চায় না, সে চায় জিততে, আর এই রাজ তাকে হারিয়ে দিচ্ছে। এখন আবার তার গায়ে হাত দিল, একটু আগে তার কপালে ভালোবাসা দিল। সহ্য করতে না পেরে মায়া রাজের কলার চেপে নিয়ে গেল আশ্রমের পিছনে। দেওয়ালের সাথে রাজকে চেপে ধরে। নিজেকে কি ভাবেন আপনি? একটা খেলায় জিতেছেন শুধু, কিন্তু আপনাকে চিরতরে হারিয়ে দিব এই আমি। রাজ মায়ার দুই কাঁধ ধরে মায়াকে উল্টে ঘুরিয়ে দেওয়ালে চেপে ধরে বলে, হারতেই তো চাই মায়াবতী, তোমার মায়ায় হেরে গেছি আমি। এ থেকে আর কোনো হার আছে কি এই জগতে? মায়া তাকিয়ে থাকে রাজের চোখের দিকে, বলে, এভাবে আমাকে আপনার দিকে আকর্ষিত করতে চাইবেন না। আপনার যারা বেবি আছে আপনার জীবনে। আমার যারা বেবি তো আর আমার মায়াবতী না। শাট আপ! আমাকে আপনার ওই হ্যাংলা যারা বেবি ভাববেন না। পাগল নাকি? আমার যারা বেবি ওয়ান পিস, সে তো খালি চেষ্টা করতে থাকে আমার সান্নিধ্য পাওয়ার, কিন্তু আমার মায়াবতী হলো -1 পিস, যাকে পুরো পৃথিবী জুড়ে খুঁজলেও পাওয়া যাবে না, যার সান্নিধ্য পেতে ছুটতে থাকে এই মন্ত্রী মশাই। আপনার এই আবেগকে ক্ষত বিক্ষত করে দিব আমি মন্ত্রী মশাই। রাজ মায়ার মুখের উপর তার বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে, আমার ক্ষতে মলম দিয়ে সারিয়ে তুলবে আমার যারা বেবি, আর তারপর আবারও তোমার কাছে ক্ষত নিতে আসবো আমি। বলেই রাজ হো হো করে হেসে দেয়। মায়া রাজের সাথে কথা বাড়াতে চায় না, তাই সেখান থেকে আশ্রমের ভিতরে যেতে নেয়। পেছন থেকে রাজ বলে, আবে এই মায়াবতী।
মায়া দাঁড়িয়ে পড়ে, পিছনে তাকিয়ে দেখে খারকাত করে রাস্তার দিকেই তাকিয়ে আছে। মায়ার তাকানোর পরপরই রাস্তার হাতের 2 আঙ্গুল দিয়ে ঠোঁটের কাছে স্পর্শ করে মায়াকে একটি ফ্লাইং কিস দেখিয়ে দেয়। মায়া দেখে কিছু না বলে উল্টো ফিরে চলে আসে। রাজ সেখানে দাঁড়িয়ে বিড়বিড় করে, এই জীবনে 2 নারী আসলো, একজন পুরো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে নাটক করে আমার জারা বেবি, আরেকজন দূরত্বের নাটক দেখায় আমার মায়াবতী। অবশেষে বাচ্চাদের সাথে খাবার খেয়ে বিদায় নিল সবাই। সর্দার বাড়িতে রাতের খাবার খাওয়া শেষ করে রুমে এসে নাইট ড্রেস পরে ঘুমের প্রিপারেশন নিতে থাকে সোনালি। বয়স বাড়লেও শরীরে তার নেই কোনো বয়সের ছাপ। কিভাবে থাকবে? এই যে এত মেনটেন করে চলে, আবার অনেক হাই লেভেলে ড্রিঙ্ক করেছে জীবনে, তাই তো রূপ যৌবন এখনো টিকে আছে তার। হ্যাঁ, আগের থেকে একটু ড্যামেজ এসেছে, মুখের লাবণ্য কমে গেছে, কিন্তু তাকে দেখলে বোঝাই যাবে না যে সে এত বড় 2 সন্তানের মা। মোহন সর্দার ঘরে এসে স্ত্রীকে আয়নার সামনে দাঁড়িয়ে এমন লুকসে দেখে একটু রসিকতা শুরু করেন। সোনালির কাছে এসে তাকে পেছন থেকে আলিঙ্গন করে বলে, আমার মিষ্টি বউ। সোনালি পিছনে ঘুরে মোহন সর্দারকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেন। মোহন সর্দার চিত হয়ে শুয়ে পড়েন বিছানায়। সোনালি দূরে আয়নার সামনেই দাঁড়িয়ে আছে, মোহন সর্দারের দিকে তাকিয়ে বলে, রক্ষিতাদের সাথে প্রেমলীলা শেষ হয়ে গেছে বুঝি? মোহন সর্দার উঠে বসে বলেন, আরে কি বলে এসব? আমার জন্য তো তুমি আছো। কি মনে করো তুমি? তোমার কুকর্ম আমি জানি না? তোমার বিয়ের সাথে যে সম্পর্ক, এগুলো আমি খুব ভালো করেই জানি। জানোই যখন তখন এত বলার কি আছে? তুমিও তো একসময় আমার বিয়ে ছিলে, এখন ঘরের বউ। ওরা তো আর বউ হতে পারবে না। হ্যাঁ, সেই তোমাকে বিয়ে করে হয়েছে এক বোতল। কোন দুঃখে যে তোমার মতো এক বিবাহিত পুরুষকে বিয়ে করতে গেলাম। কিসের কমতি আছে তোমার? সবকিছুই তো হাতের নাগালে। মোহন সর্দার ভ্রু কুঁচকে বলেন, কি পেয়েছি আমি? এই রান্না বান্না কাজকর্ম। বাচ্চা হওয়ার পর তো খালি ওদেরকে সেবা করলাম। আগে কি সুন্দর বাড়ি যেতাম, পার্টি করতাম, ফ্রেন্ডদের সাথে চিলমুড়ি ছিলাম। এখন কোথায় সেই ফ্রিডম? মোহন সর্দার সোনালির কাছে এসে সান্ত্বনা দিয়ে বলেন, আচ্ছা শান্ত হও, তুমি চাইলে এখনো পার্টি করতে পারো। এই বাড়িতে সেই সুযোগ আছে নাকি? তোমার বড় ভাই আর তার সন্তান তো রাজ করেছে এই রাজত্বে। নাম যেমন দিয়ে রেখেছে রাজ, তেমন করছেও কাজ। একটুও শান্তি পাচ্ছি না আমি। এই বাড়িটি শুধু ভাইয়ের একার নয়, এটা আমারও বাসা। তুমি তোমার নিজ স্বাধীনতায় থাকবে। তোমার মন চাইলে তুমি পার্টি করবে, না চাইলে না। বাধা দিলে আমি দেখে নেব। সত্যি বলছো? হ্যাঁ, এবার একটু হাসো। সাথে সাথে সোনালি হেসে দিয়ে জড়িয়ে ধরেন মোহন সর্দারকে। তার উদ্দেশ্য এই বাড়িতে পার্টি রাখার, আর এই পার্টি করতে পারলে সে বাড়িতে কিছু ধামাকা করতে পারবে, যার মাধ্যমে যারা রাজ এক হতে পারবে। সকালবেলা মায়া ব্যাকপ্যাক করতে থাকে। একটু পর তাদের ফ্লাইট। মায়া তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে ব্যাগে ভরছে। ঠিক তখনই রুমে প্রবেশ করে রাজ। রাজ এসে মায়ার রুমের দরজার সামনে দাঁড়িয়ে হালকা হেলে দাঁড়িয়ে বলে, আর ইউ রেডি মায়াবতী? কিছু সময় লাগবে, প্রায় হয়ে এসছে। বলেই ভালো করে সবকিছু খেয়াল করে মায়া। রাজ মায়ার সামনে এসে বলে, সব কিছু তো মনোযোগ দিয়ে খেয়াল করেছো, আমাকে খেয়াল করে নিবে না? আপনি তো পেছন পেছন এমনিতেই চলে আসবেন, আপনাকে আর কি নিব? একবার একটু তোমার এই রক্তমাখা হৃদয়ে আমার নাম গেঁথে দাও মায়াবতী। সত্যি বলছি, পিছন থেকে না, একদম হৃদয়ে লিপ্টে থাকবো। শুরু হয়ে গেছে? শেষ করতে চাও এত তাড়াতাড়ি? Shut up and let me pack. ক্যান আই হেল্প ইউ? No need. কিন্তু আমি তো সাহায্য করব। বিরক্ত করছেন কেন? বিরক্ত হচ্ছ কেন? মায়া এবার ভ্রু কুঁচকে তাকালো রাজের দিকে। সাথে সাথে রাজ মায়াকে ফ্লাইং কিস দেখিয়ে দিল। মায়া রাজের কলার চেপে ধরে বিছানায় শুইয়ে দেয়। মায়া বিছানার কোনায় দাঁড়িয়ে রাজের কলার চেপে আছে। ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে মায়া বলে, আমাকে আপনার যারা পেয়েছেন নাকি? আমি মায়া, এটা ভুলে যাবেন না। রাজ ঠোঁট বাঁকিয়ে হেসে দেয়। মায়ার দিকে তাকিয়ে বলে, জারা বেবি আর মায়াবতী, এই দুজনের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে বলতে হয় তুমি ফার্স্ট মায়াবতী। আমার জারা বেবি তো কখনো আমার এতটা কাছে আসে না যতটা তুমি আসো। মায়া পাশে থাকা ছোট টেবিলে তাকায়। সেকশনে একটি ঝুড়িতে কিছু ফল আর ফল কাটা ছুরি আছে। ছুরিটি নিয়ে রাজের গলায় তাক করে বলে,
শুধু একবার চালানো এই ছুরি আপনার গলার উপর দিয়ে সাথে সাথে গলার সমস্ত শিরা উপশিরা থেকে টকবক করবে রক্তের বন্যা। রাস্তার 2 হাত উঁচু করে আয়েশে মাথার পিছনে রেখে বলে, নাও, আমি আরাম করে শুয়ে আছি। আজ আমার ভালোবাসার জন্যই না হয় হবে মায়াবতীর হাতে আমার মৃত্যু। মায়া ছুরি ধরেই রাজের দিকে ঝুঁকে আছে। ঠিক তখনই গেটে নক করে পিয়াস বলে, গাড়ি রেডি, আমাদের পৌঁছতে হবে। আপনারা রেডি তো? মায়া উঠে যায় ছুরি নিয়ে। রাজ ঠিক সেভাবেই শুয়ে আছে। পিয়াসের দিকে ঘাড়কাত করে বলে, আমরাও রেডি, শুধু 10 মিনিট অপেক্ষা করো, আমরা আসছি একটু পর। পিয়াস চলে যায়। মায়া প্যাকিং শেষ করে লাগেজের চেইন লাগাতে থাকে। তারপর নিজেকে দেখে নেয় আয়নায়। রাজ কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ করে মায়ার বাহু ধরে মায়াকে জড়িয়ে ধরে। মায়া নিজেকে ছাড়াবার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ। রাজের এই শক্তপোক্ত শরীরে সে কিছুতেই পেরে উঠবে না রাজের সাথে। রাজ মায়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, মায়াবতী, আমি না চাওয়া অবধি তুমি এই বাঁধন খুলতেই পারবে না। মায়া রাজের কথা শুনে, কিন্তু সে তার জেদের সাথে ব্যর্থ শক্তি খাটাতে থাকে। রাজ মায়াকে শক্ত করে জড়িয়ে ধরেই বলে, দুষ্টুমি করতে নেই মায়াবতী, আমার অনুভূতিতে বাধা পড়ছে তো। মায়া চিল্লিয়ে বলে ওঠে, ছাড়ুন আমাকে, দম বন্ধ হয়ে আসছে আমার। দুষ্টুমি করবে না তো? শান্তিতে এভাবে থেকে আমার অনুভূতিতে ব্যাঘাত ঘটাবে না তো? আমি কিন্তু তাহলে আমার প্রেমের ডোজ আরো বাড়িয়ে দেব। মায়া থেমে গেল। এই লুচুর কাছে তাকে হার মানতে হবে, তাছাড়া উপায় নেই। যেভাবে লেগে আছে। রাজ হালকা হেসে মায়ার মাথায় চুলের উপর দিয়ে আলতো ঠোঁটের পরশ দিয়ে বলে, বউ বউ অনুভূতি পাচ্ছে জান। মায়া অবাক হয়ে যায়। এ কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কিন্তু কোনো প্রতিক্রিয়া করে না। বাড়াবাড়ি করলে এই পাগলা মন্ত্রীর ডোজ বাড়িয়ে দিবে। মায়ার দমে যাওয়া দেখে রাজ বলে, আর 2 মিনিট, তারপর থেকে আমরা ঢাকার জন্য রওনা দিব। সেখানে পদে পদে অপেক্ষা করছে তোমার শত্রু, আমার শত্রু। আচ্ছা, এত শত্রু নিঃশেষ হতে হতে আমাদের মিলন কবে হবে? মায়া চুপ করে আছে। রাজ তার মতো বকেই যাচ্ছে। মায়ার থেকে উত্তর না পেয়ে রাজ বলে ওঠে, আমার হিংস্র মায়াবতী হঠাৎ কেন হলে শান্তবতী? 2 মিনিট শেষ। রাজ ছেড়ে দিল মায়াকে। বলে, তুমি এতক্ষণ ধরে কাউন্ট করছিলে? আমি ভাবলাম আমার সমস্ত স্পন্দন তুমি অনুভব করছিলে। মায়া ফিচেল হেসে বলে, মায়াকে যতটা দুর্বল মনে করেন মায়া ততটা না। বলেই লাগেজ নিয়ে বের হতে থাকে মায়া। রাস্তার সোজাই থাকে। মায়া বের হওয়ার সাথে সাথে মায়ার থেকে লাগেজ নিয়ে গাড়িতে ঢুকিয়ে দেয় একজন গার্ড। রাজের লাগেজ আগেই ঢোকানো হয়েছে। এয়ারপোর্টে কিছু চেকিং করে প্লেনে উঠে বসে মায়া ও রাজ। চট্টগ্রামে আসার সময় যেভাবে করে সবাই সিটে বসেছিল, আজও সেভাবে করেই সবাই একই সিটে বসে ঢাকা যাচ্ছে। মৌ মন খারাপ করে আছে। তারা অনেক জায়গায় ঘুরেছে, কিন্তু এই 7 দিন যেন কম লাগছে তার কাছে। পিয়াস সামলাতে থাকে মৌকে। মৌ পিয়াসের বুকে মাথা রেখে বলে, আনন্দের মুহূর্ত কত তাড়াতাড়ি যায়, তাই না? চিন্তা করো না বউ, আনন্দের মুহূর্ত আরো আসবে। রাজ পিয়াসের দিকে ফিরে বলে, আর সবার আনন্দের মুহূর্ত আসলেও তোমার আনন্দের মুহূর্ত আসবে না প্রিয় বেবি। প্লেনের সবাই অট্ট হাসিতে মেতে ওঠে। প্লেনে রাজ ও মায়ার লোক ছাড়া কেউ নেই। রাজ নিজে এই প্লেনের সমস্ত টিকিট নিজের নামে কেটেছিল, যেখানে যেখানে বাইরের লোকজন থাকবে না। পিয়াস বিড়বিড় করে বলে ওঠে, আমার প্রেমের কাবাব কি হাড্ডি, আমি করব আমার বউয়ের সাথে প্রেম, মাঝখানে খাম্বা হয়ে দাঁড়ায় আমার বস। মৌ পিয়াসের কানে কানে বলে, আর একটু জোরে বলো, ভাইয়া শুনে তোমার কি করে দেখো। মাথা খারাপ, এই যে লাগামহীন বস, আমি টিকতে পারবো না বউ। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বাইরে বের হয় হিয়া। চারপাশে ভালোভাবে উকি দেয়, দেখতে থাকে কোথাও রুদ্র আছে কিনা। একা একা রুদ্রের সামনে যেতে ভয় পায় সে, তাই এদিক ওদিক তাকিয়ে দেখছে। না, নেই রুদ্র। হিয়া এবার সাহস নিয়ে পিটপিট পায়ে সিঁড়ি দিয়ে যেতে লাগলো নিজের ছোট লাইব্রেরির দিকে। ভালোভাবে আবারও চারপাশ পরখ করে লাইব্রেরির ভিতর ঢুকেই দরজায় ছিটকিনি দিয়ে দিল হিয়া। ছিটকিনি দিয়ে একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছে সে, কিন্তু হঠাৎ বন্ধ রুমের ভিতর থেকে ভেসে এলো, আমার থেকে পালানোর চেষ্টা করছিস ইয়া পাখি?
দরজার দিকে মুখ করেছিল হিয়া। রুদ্রের এমন কণ্ঠ শুনে যেন আঁতকে উঠল। রুদ্র কোথা থেকে আসলো? কাঁপা কাঁপা শরীর নিয়ে পিছনে ঘুরে দেখলো লাইব্রেরির এই ছোট রুমটির মধ্যে থাকা বুকশেলফে হেলান দিয়ে আছে রুদ্র। হিয়া চুপ করে তাকিয়ে আছে রুদ্রের দিকে। রুদ্র লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসে হিয়ার দিকে। আমার থেকে পালাচ্ছিস ভালো কথা, কিন্তু খাঁচার পাখি উড়াল দিয়ে অন্য খাঁচায় যাস না যেন আবার। এই রুদ্র সইতে পারবে না। প্রতি উত্তর করে না হিয়া। পিছনে ঘুরে দরজা খুলতে যায়। রুদ্র হিয়ার হাত আটকে ধরে। হিয়া রুদ্রের ছোঁয়া পেয়ে আজ ভয় পায়। এই হাত যে কাউকে খুন করেছে। রুদ্র হিয়াকে নিচের দিকে ঘুরিয়ে বলে, কার থেকে পালাচ্ছিস তুই? তুই যার থেকে পালাবি তার থেকেও ভয়ঙ্কর রূপ দেখতে পাবি। হিয়া চুপ করে শুনল রুদ্রের কথা। ভাবতে লাগলো সে তো রুদ্রের দুর্বলতা হয়ে তাকে বিনাশ করতে চায়। তাহলে এমন ভয় পেলে তো হবে না। সাহস নিয়ে হিয়া বলে, পালাবো কেন আমি? আমি তো শুধু অবাক হয়েছি আপনি আমার লাইব্রেরিতে। আমি তো প্রায়ই আসি এখানে। এভাবে এত সকালে আমার আগে আসেন না আপনি, তাই ভয় পেয়েছি। আচ্ছা। আপনি কি গল্পের বই পড়বেন? না, তুই পড়বি, আমি শুনবো। তোর মুখে ওই সাহিত্যিক প্রেমের বিশ্লেষণ শুনলে আমার মনের ভালোবাসা জাগ্রত হয় হিয়া পাখি। হিয়া হালকা হেসে বুকশেলফ থেকে বই নিয়ে পড়তে থাকে। রুদ্র টেবিলে দুই হাত ভাঁজ করে তাতে মাথা এলিয়ে তাকিয়ে থাকে হিয়ার দিকে। হিয়ার বইয়ের মাঝে আবদ্ধ চোখ, চশমার ভিতরে বড় বড় পাপড়িওয়ালা চোখ। বইয়ের প্রতিটি লাইনের সাথে সাথে চোখের দৃষ্টি পাল্টাতে থাকে। ঠোঁটের নড়াচড়ার পরিবর্তন হতে থাকে। রুদ্র হিয়ার বলা কথাগুলো কানে নিচ্ছে না, কারণ তার মন জুড়ে হিয়ার মুখমণ্ডল বিরাজ করছে। হিয়া বুঝতে পারছে রুদ্রের এই দৃষ্টি, কিন্তু সে পাত্তা দিচ্ছে না। সে চায় রুদ্র এখন তার প্রতি দুর্বল হোক, তারপর সে রুদ্রের থেকে ভালোবাসার ছলনা করে সবকিছু আদায় করে নেবে। ঢাকার এয়ারপোর্টে এসে প্লেন থেকে একে একে নামতে থাকে সব গার্ড। সবাই নেমে সাইড হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর প্লেন থেকে নামে রাজের পরপরই প্লেন থেকে নেমে পড়ে মায়া। পিয়াস মৌয়ের হাত ধরে একসাথে নামতে থাকে প্লেন থেকে। চেকিং কমপ্লিট করে মায়া, রাজ ও মৌ, পিয়াস এক জায়গায় দাঁড়ায়। গার্ডগুলো তাদের পিছনে দাঁড়িয়ে আছে। মায়ার দিকে তাকিয়ে রাজ কিছু বলতে যাবে, তার আগে মায়া দৌড়ে গিয়ে কোনো এক যুবককে জড়িয়ে ধরে। রাজ ও পিয়াস অবাক হয়ে তাকিয়ে আছে। পিয়াস বলেই ফেলে, এ আবার কোন চরিত্র? মায়া যুবকটিকে জড়িয়ে ধরে বলে, ডু ইউ মিস মি? যুবকটি মায়ার গালে হাত রেখে বলে, মিস ইউ লর্ড মাই বেবি ডল। মায়া এক গালে হেসে তারপর যুবকটির হাত ধরে রাজের সামনে আসে। রাজের দিকে তাকিয়ে বলে, মিট মাই উড বি মিহির। রাজ অবাক হয়ে বলে, উড বি? মায়ার মিহিরের দিকে তাকিয়ে বলে, ইয়া, মাই ওয়ান অ্যান্ড অনলি লাভ। আপনাকে তো বলেছিলাম আমার জীবনে কেউ আছে, ওই যে চট্টগ্রামে যাওয়ার দিন প্লেনে। রাজের মনে পড়ে যায়, তার মানে মায়া এই ছেলেটির কথা বলেছিল। মায়া মিহিরের দিকে তাকিয়ে বলে, ইউ নো হোয়াট, আমাদের মন্ত্রী মশাই আমাকে পুরো জার্নিতে সাপোর্ট করেছে। আমাকে অনেক বিপদের মুখ থেকে রক্ষা করেছেন তিনি। তার জন্যই বলা যায় আমি বেঁচে আছি। উনি না থাকলে হয়তো আমার উপর আরো অ্যাটাক হতো। মিহির সহানুভূতি প্রকাশ করে বলে, যদিও আমার বেবি ডল অনেক গ্রেট, ও এমনিতে সব কিছু ম্যানেজ করে নিতাম, কিন্তু আপনি ওকে অনেক হেল্প করেছেন। থ্যাংক ইউ সো মাচ। রাজ কোনো রিয়াকশন দেখায় না। মায়া মিহিরের হাত ধরে চলে যায়। রাজ তাকিয়ে দেখছে মায়া ও মিহিরের হাত একসাথে। তারা একই দিকে একসাথে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে। গাড়িতে উঠে মায়া মিহিরের দিকে তাকিয়ে ফিলেনি হাসি দিয়ে বলে, গুড জব। মিহির নিজেও হো হো করে হেসে বলে, তোমার স্ত্রী মশাই তো পুরো বোম হয়ে আছে। বেবি ডল বেচারা, বুঝছো না আমরা নাটক করছি। শাহমীর রাজকে এত কাঁচা ভেবো না মিহির ভাই। ওনার চোখে আগুনের আভাস দেখেছি, যেটা এখন দাউ দাউ করে জ্বলবে, আর তার বেনিফিট আমার হবে।
সন্ধ্যায় মোহন সর্দার আজ ক্ষেপে আছেন। তার কোম্পানির প্রমোটের জন্য একজন অ্যাক্ট্রেস হায়ার করেছিল। সে মোটা অঙ্কের টাকা দিয়েছিল, সামান্য একটু খাবার খেয়ে তার সুনাম করবে ক্যামেরার সামনে। এটাই ছিল কোম্পানির প্রমোটের বিশেষ কাজ। এটা বিভিন্ন চ্যানেলে অ্যাড হয়ে আসলে তার বেনিফিট হবে, কারণ সে এখন কোনো ডিল পাচ্ছে না। আবার ছোটোখাটো দোকান ছাড়া তার খাবারগুলো কেউ নিচ্ছে না। মোহন সর্দার তার অ্যাসিস্ট্যান্টকে জোর গলায় বলেন, কোথায় সেই মারিয়া? আমার থেকে মোটা টাকা নিয়ে পালিয়েছে কেন? অ্যাসিস্ট্যান্ট ভয় পেয়ে যায়, বলে, আসলে স্যার উনি তো ফ্যাশন হাউসের প্রমোট করতে গেছে, ওটা নাকি ওভার বেনিফিট। তাকে তুলে আনো নাই কেন? আমরা গিয়েছিলাম, কিন্তু ওই কোম্পানির সিইও অনেক পাওয়ারফুল, তাই সফল হয়নি। গাড়ি বের করো, মারিয়ার শুটিং প্রেজেন্ট স্পটে। আমি দেখতে চাই কেমন পাওয়ারফুল সিইও। বলেই গাড়ি করে বের হয় মোহন সর্দার। সোজা মারিয়া মানে প্রমোটের শুটিং স্পটে এসে দাঁড়ালো মোহন সর্দার। রাগে হুঙ্কার ছেড়ে মোহন সর্দার মারিয়ার বাহু শক্ত করে ধরে বলে, মা, তোকে বিছানায় নিয়ে ভালোবেসেছিলাম বলে বেশি লাই পেয়েছিস? আমার কাজের জন্য টাকা নিয়ে আবার আমার সাথে বেইমানি করছিস? মারিয়া আশেপাশে তাকিয়ে দেখে, সবাই তাকিয়ে আছে তার দিকে। হ্যাঁ, এটা সত্যিই যে সে মোহন সর্দারের সাথে পার্টনার হয়েছিল। ইনফ্যাক্ট মোটা অঙ্কের টাকা ওই কাজের জন্য পেয়েছে, কিন্তু এই ডিলটাতে বেনিফিট ছিল, আর এর জন্যে তাকে মোহন সর্দারের থেকেও বেশি টাকা দেওয়া হবে। মোহন সর্দারকে নিজের পার্সোনাল রুমে এনে ইজি চেয়ারে বসিয়ে দেয় মারিয়া। মোহন সর্দারের কোলে বসে বলে, রিল্যাক্স সুইটহার্ট, আমি তো এই জায়গায় শ্যুট করে তোমার কাছেই যেতাম, আমি তোমার কাজটাও করব, এত হাইফার হচ্ছে কেন? গুলি মারি তো রিল্যাক্সের। আমার কাজ বাদ দিয়ে এখানে এসেছিস কেন? ওহো হানি, ইটস কল্ড বেনিফিট। এই কোম্পানির সিইও আজ চট্টগ্রাম থেকে এসেছেন, ওনার হাতে সময় কম, তাই আমাকে ডাবল পেমেন্ট করে শুটিং করতে নিয়ে এসেছে। কে শোনে কার কথা? মোহন সর্দার তড়িৎ গতিতে মারিয়াকে টানতে টানতে নিয়ে গেল নিজের কোম্পানিতে। মারিয়াকে ছুঁড়ে মারে একটি সোফায়, তারপর একজন মেয়েকে বলে, ওকে রেডি করে দাও। মেয়েটি তৈরি করে দেয় মারিয়াকে শুটিং এর জন্য। তৈরি হওয়ার পর মারিয়া ক্যামেরার সামনে আসলে কিছু পুলিশ হাজির হয় সেখানে। ক্যামেরার পিছনে চেয়ারে বসেছিল মোহন সর্দার। পুলিশ দেখে অবাক হলেন তিনি। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তাকিয়ে আছেন সেদিকে। পুলিশ এসে মোহন সর্দারকে বলে, একটি মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করার অভিযোগে আপনাকে অ্যারেস্ট করা হবে মোহন সর্দার। হোয়াট? আমি কাকে ইচ্ছার বিরুদ্ধে কাজ করাচ্ছি? আপনি মিস মারিয়াকে গুরুত্বপূর্ণ শুটিং থেকে জোর করে নিয়ে এসেছেন, সাথে করে ওই কোম্পানির পুরো দিনের কাজকে ওয়েস্ট করেছেন। তার অভিযোগও করা হয়েছে আপনি যার কোম্পানির ক্ষতি করতে চেয়েছেন সে এই কেস করেছে। আমি যে তার ক্ষতি করেছি অথবা মারিয়াকে ইচ্ছার বিরুদ্ধে এনেছি তার কোনো এভিডেন্স আছে? বিনা কোনো এভিডেন্সে চলে না মেহরুন জাহান মায়া। মায়ার কাজ ও মায়ার ইচ্ছা মায়ার জীবনের মেইন টার্গেট। সেই টার্গেটে যে বাধা হয়ে আসে তার জীবনে কাল হয়ে আসে এই মায়া। নামের সাথে কিন্তু কাজের মিল নেই মিস্টার মোহন সর্দার। বলতে বলতে সেখানে এন্ট্রি নেয় মায়া। মোহন সর্দার তাকায় মায়ার দিকে। মায়ার মুখে রহস্য বিদ্রুপ দিয়ে ভরা। মায়ার দিকে তাকিয়ে মোহন সর্দার বলেন, কি প্রমাণ আছে তোমার কাছে? আপনি মনে হয় দেখেননি, আপনি যখন শুটিং স্পটে এন্ট্রি নেন তখন মারিয়ার শুটিং চলছিল। সে তখন ক্যামেরার সামনেই ছিল। আপনি বয়সে বড় হলেও খেলায় কাঁচা। অবশ্য এমন ইউজলেস নারী আসক্তি পুরুষদের কি অন্যদিকে হুঁশ থাকে? আপনার আর মারিয়ার সমস্ত কীর্তিকলাপ আমাদের ওই ক্যামেরায় সুন্দরভাবে সেট হয়ে আছে। মোহন সর্দার চুপ হয়ে গেলেন। মারিয়া ভয় পেয়েছে, যদি ভিডিও ভাইরাল করে দেয় মায়া। মায়া পুলিশদের উদ্দেশ্যে বলে, নিয়ে যান আসামিকে। আমার জীবনে কাল হয়ে আসার একটা জ্যামও তো তাকে দেখতেই হবে। এনার এই কাজে আমার কোম্পানির লস হতে পারে। প্রমোট না পেলে তো আমি উন্নতি করতে পারবো না। আর আমার সাথে যেভাবে ডিল করেছে তার প্রমাণ আমার কাছে আছে, সুতরাং আমি তো তাকে শাস্তি দিবই। মোহন সর্দারকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। যাওয়ার সময় মোহন সর্দার অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে মায়ার দিকে। মায়া ডেফিল হাসি দিয়ে তাকায় মোহন সর্দারের দিকে। মোহন সর্দার চলে যাওয়ার পর মায়া তাকায় মারিয়ার দিকে।
মারিয়ার সাথে সাথে চলে যায় মায়ার ঠিক করা শুটিং স্পটে। সবাই চলে যাওয়ার পর মায়া তার গলায় হাত দেয়। গলায় থাকা ছোট লাভ শেপের একটি লকেট সহ চেইন আছে। লকেটটি হাতে নিয়ে খুলে দেখতে থাকে। ওখানে ছোটবেলার মায়া ও শাহানা পারভিনের ছবি আছে। মায়া শাহানা পারভিনের ছবির দিকে তাকিয়ে বলে, আমি আজ পেরেছি মা, এক একটা করে সবাইকে শেষ করে দিব। আজ মোহন সর্দার জেলে গেছে। হ্যাঁ, উনি ওনার পরিবারের দাপটে ছাড়া পাবে, কিন্তু শান্তিতে থাকতে পারবে না, কারণ মন্ত্রী মশাই এখন মায়ার পাতানো ফাঁদে পা ফেলেছেন। তার কি আর হুঁশ আছে? পরিবার কোথায়? বলেই ডেফিল হাসি দিতে থাকে মায়া। রাগে গজগজ করে রাতের বেলায় বাসায় ফেরে রাজ। এতক্ষণ তার কাজে ছিল। কাজ শেষ করে বাসায় চলে আসে। বাসায় এসে পুরো অবাক হয়ে যায় রাজ। সবকিছু পাল্টে গেছে। বাড়ির সমস্ত লাইট অফ করে অন্ধকারে ছোট ছোট লাল বাতি জ্বালিয়ে পার্টি করছে সোনালি ও তার বন্ধু বান্ধবী। পরিবারও আছে এখানে। যারা মিলি ও মালিনী আছে সেখানে। শিয়া হিয়া নিজেদের ঘরে দরজা আটকে বই পড়ছে। ওদের এসব ভালো লাগে না। রুদ্র বাইরে আছে। মাহমুদ সর্দার নিজের গ্রামে গেছেন, কাল আসবে। মন টানলেই তিনি গ্রামের বাড়ি গিয়ে তার বাবার কবর জিয়ারত করে আসে। রাজবাড়ির এই অবস্থা দেখে থ মেরে দাঁড়িয়ে থাকে। রাজ জানে না মাহমুদ সর্দার নেই। যারা ডান্স করছিল হঠাৎ দেখলো দরজার দিকে রাজ দাঁড়িয়ে। রাজের চোখ লাল, কপালের শিরা ফুলে আছে, কিন্তু এটা কারো নজরে নেই। যারা রাজের দিকে এগিয়ে এসে বলে, ওহ মাই বেবি, তুমি এসেছো? মিস ইউ লট বেবি। যারা একটু টান দিয়ে কথা বলে, যেগুলো বিদেশে ব্যবহার করা হয়। রাজ এমনি ক্ষেপে আছে, আবার এখন উঠবো যারা হাজির। রাজ গরুচন্দ্রের দেখে প্রতিক্রিয়া করে না, সোজা চলে যায় নিজের ঘরে। রাজ উপরে যাওয়ার পরপরই রুদ্র আসে বাড়িতে, কিন্তু রুদ্র দেখতে পায় রাজকে। সোনালি যারার কাছে এসে একটি ওয়াইনের বোতল ও 2টা গ্লাস নিয়ে বলেন, এটা নিয়ে যাও রাজের ঘরে। রাজের দিকে আসার জন্য এটার থেকে বেস্ট টনিক আর হতেই পারে না। আর হ্যাঁ, এই ট্যাবলেট রাজের ড্রিঙ্কে মিলিয়ে দিবে। নেশার ঘরে কিছু বুঝতে পারবে না। রাজ ঘুমিয়ে গেলে তুমি ওর পাশে ঘুমিয়ে যাবে। সকালে রাজ তোমার হয়ে যাবে, কারণ সেখানে আসল ধামাকা দিব আমি। যারা খুশি হয়ে নিল জিনিসগুলো, তারপর চলে গেল উপরে। রুদ্র এদের প্ল্যান শুনে মনে মনে হাসতে থাকে। রাজ ফ্রেশ হয়ে নর্মাল বাসায় পরার ঢিলা গেঞ্জি পরেছে। ফ্রেশ হয়ে মাত্র বসে কিছু প্ল্যান করে মিটমিট করে হাসতে থাকে রাজ। যারা এসে রাজের গেট নক করে। রাজ তাকায় সেদিকে, দেখতে পায় শর্ট ড্রেস পরে গেটের সামনে হাতে বোতল ও ছোট ছোট ড্রিঙ্কের গ্লাস নিয়ে হাঁটু ব্যাকা করে দাঁড়িয়ে আছে যারা। গাঢ় সবুজ রঙের শর্ট ড্রেস আর পরনে হাই হিল। রাজের তাকানো দেখে যারা এগিয়ে আসতে আসতে বলে, সো নাও টাইম টু চিল বেবি। বলেই বোতল ও গ্লাস দুটি টেবিলে রেখে দেয়। রাজের দিকে এগিয়ে বসে চিকুন কণ্ঠে বলে, ও বেবি, কতদিন তোমাকে দেখিনি। আজ আমার এই চোখের তৃষ্ণাটা মেটাবো। এটা তৃষ্ণা না, তৃষ্ণা। ওকে, লেট ইট বি। আজ আমরা একসাথে কিছু মোমেন্ট কাটাবো। অনলি তুমি আর আমি, আর কেউ না বেবি। রাজ কিছু না বলে তাকিয়ে আছে চারার দিকে। চারা বোতলের মুখ খুলে 2টি গ্লাসে ওয়াইন ঢেলে রাজের চোখের দিকে তাকিয়ে থেকে গ্লাসে একটি নেশার ঔষধ মিশিয়ে দেয়, যেটা সোনালি দিয়েছিল চারার হাতে। ড্রিঙ্ক রেডি করে চারা গ্লাসটি নিয়ে আরও একটু এগিয়ে আসে রাজের দিকে। রাজ তাকিয়ে আছে চারার স্মোকি চোখের দিকে। রাজের সামনে গ্লাস নিয়ে যারা বলে, দি স্পেশাল স্ট্রিংস বাই ইয়োর লাভলি যারা। রাজ গ্লাসটি না নিয়ে তাকিয়ে আছে চারার দিকে। যারা ইশারা করে রাজকে বলে, টেক ইট বেবি, ইটস স্পেশাল ফর ইউ অ্যান্ড মি। রাজ এবার চারার হাত থেকে ড্রিঙ্কের গ্লাস নেয়। যারা খুশি হয়ে তাকিয়ে থাকে। রাজ নিজেও তাকিয়ে আছে চারার দিকে। রাজ গ্লাস এনে নিজের মুখের সামনে ধরে বলে, This special drink belong to my Zara baby, right? Yes. The special drink should go to my special Zara baby.
বলেই সমস্ত ওয়াইন চারার মাথার উপর ঢালতে থাকে রাজ। হঠাৎ ওয়াইনের আক্রমণ বুঝে উঠতে পারে না যারা, চোখ পিটপিট করে তাকিয়ে থাকে রাজের দিকে। রাজ গ্লাসে ড্রিঙ্ক ঢেলে শেষ করে টেবিলের উপর গ্লাস রাখে। যারা বলে ওঠে, তুমি আমাকে ভেজালে কেন বেবি? অ্যাকচুয়ালি তোমাকে ভেজানোর থেকে বেটার অপশন আমার কাছে নেই বেবি। যারা আর কিছু বলবে তার আগে রাজ চিল্লিয়ে বলে, নাও গেট লস্ট। যারা বোতল ও গ্লাস নিয়ে বের হয়। সিঁড়ি দিয়ে নামার সময় দেখতে পায় রুদ্র সিঁড়ি দিয়ে উপরে উঠছে। রুদ্র যারার দিকে তাকিয়ে দেখে যারার মাথার চুলগুলো ভিজে আছে। বিদ্রুপের সুরে রুদ্র বলে, পারলি না তো, আগেই জানতাম পারবি না। আসলে কি বলতো, আমরা ছেলেরা তোদের মতো মেয়েদের ভোগ্য মনে করি, আর মায়াবী দেখতে মেয়েদের নিজের উত্তরাধিকার মনে করি। এটা না বুঝেই তোদের মতো যেসব মেয়েরা ঢলে পড়িস, তারা ভুগতে থাকিস। ও শাট আপ। তুমি তোমার মিশন দেখো। তোমার হিয়াকে তো তুমি তোমার দিকে ফেরতেই পারোনি, আবার আমাকে বলো। আমার পাখি আমার খাঁচাতে থাকবে, তোকে ভাবতে হবে না। বলেই নিজের ঘরে চলে যায় রুদ্র। অন্ধকার ঘরে একটি চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় নাড়াচাড়া করছে একজন যুবক। যুবকটির ছোটাছুটির জন্যে ফাঁকা ঘরটি থেকে বিকট শব্দ তৈরি হয়। চেয়ারের সাথে ফ্লোরের ধাক্কা লাগলে ফাঁকা ঘরে এমন ভৌতিক শব্দ সৃষ্টি করে। যুবকটির হাত পা মোটা দড়ি দিয়ে বাঁধা, মুখে বড় রুমাল দেওয়া, চোখ মেলে তাকানো কিন্তু দেখতে পাচ্ছে না কিছুই। যুবকটি নিজেকে ছাড়ানোর জন্যে অনেক ছটফট করছে। ছটফটানির জন্যে শব্দের বেগ বৃদ্ধি পেতে থাকে। ঠিক তখনই যুবকটির কানে মেয়ালি কণ্ঠ ভেসে আসে, মৃত্যুর মুখ থেকে বাঁচার খুব ইচ্ছা হচ্ছে, তাই না? যুবকটি তাকিয়ে থাকে কিন্তু কিছু দেখছে না। অনুভব করছে তার সামনে একজন মানব দেহ। আবারও তার কানে ভেসে আসে, আমাকে দেখার চেষ্টা করে লাভ নেই, আমাকে দেখতে পাবে, তোর লাভ হবে সবকিছুর স্বীকার করা। বলেই রুমের কোনায় থাকা একটি সুইচ অন করলো। যুবকটি তাকিয়ে আছে মেয়েটির দিকে, অবাক হয়ে তাকিয়ে আছে রাগে টলমল চোখের নারীটির দিকে। মায়া একটি ব্ল্যাক জ্যাকেট ও জিন্স পরে আছে, সাথে হাতে আছে গ্লাভস। যুবকটি তাকিয়ে আছে মায়ার দিকে, কিছু বলার উপায় নেই, কারণ তার মুখটাও বাঁধা। মায়া যুবকটির কাছে এসে একটু ঝুঁকে বলে, কিছু করতে চাস? যুবকটি মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। মায়া লাল চোখের দৃষ্টি আরো ভয়ঙ্কর করে বলে, তোকে কিছু বলতে দেওয়া হবে, কিন্তু তার আগে আমার প্রশ্নের উত্তরটি দে, যেটার জন্য আমি চাতক পাখির মতো ঘুরছি। বলে দে আমাকে, কে সেই লোক যে আমার মাকে খুন করতে চেয়েছিল? বলবি তার নাম? যুবকটি মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল না। মায়া রেগে গেল, চেয়ারে দিল জোরে এক লাথি, তারপর বলে, কি ভেবেছিস তুই? তোকে বাঁচিয়ে রেখেছি বলে পার পেয়েছিস? তোকে মৃত্যু না দিয়ে মৃত্যু যন্ত্রণায় ভুগতে হবে, তার ব্যবস্থা আমি করছি। বলেই একটি পাইপ এনে পুরো রুমে পানিতে ভরিয়ে দেয়। তারপর মায়া যুবকটির গায়ে কিছু তার মিশিয়ে দেয়। দরজার সামনে পানির থেকে কিছুটা দূরে এসে মায়া প্ল্যাকের সাথে কানেক্ট করে দেয়। সাথে সাথে বিদ্যুৎ চমকানোর মতো করে কেঁপে ওঠে যুবকটি। পুরো শরীরে তার কারেন্টের ঝাঁকুনি লাগছে। এরকম কয়েক সেকেন্ড করে থেমে যায় মায়া, তারপর আবার এমন কারেন্টের শক দিতে থাকে, কিন্তু একবারে বেশিক্ষণ রাখে না। এমন কারেন্টের শক পেয়ে যুবকটি অজ্ঞান হয়ে যায়। মায়া হালকা হেসে চলে যায় সেখান থেকে। অনেক খুঁজে পেয়েছে এই যুবকটিকে সে। তার মাকে খুন করতে যারা উঠে পড়ে লেগেছিল তাদের সবাইকে মায়া নিজে খুঁজে বের করবে। এখন তো শুধু এই যুবকটিকে পেল। যুবকটির চোখে মুখে ভয়ের রেশ নেই, তাই মায়া আজ তাকে কারেন্টের শক দিল। দেখা যাক পরে কি করে। যতদিন সে তার শত্রুদের খোঁজ না পাবে ততদিন এভাবেই এই যুবকটিকে বাঁচিয়ে রাখতে হবে। শত্রুদের এক এক করে বের করে সবাইকে উপযুক্ত শাস্তি দিবে মায়া। হাসির কোলে মাথা এলিয়ে চোখের পানি ফেলতে থাকে মায়া। মায়ার মাথায় হাসির হাত। মায়া শূন্যে তাকিয়ে বলে, জানো হাসিমা, আমি আমার মাকে খুব মিস করি। আমার মুখ ওই বুক খুঁজতে থাকে, যার বুকে মুখ গুজে কান্না করব। সে আর কেউ না, আমার মা। জানি তো মা, কিন্তু এটাই যে তোমার ভাগ্য। সুখেই তো ছিলাম বাবা ছাড়া জীবন,
কেন এলো সেদিনের ওই কাল রাত, যে রাতে হারাতে হলো আমার মায়ের থেকে আমার ভালোবাসা? কেন হারালো আমার মায়ের 2 হাত মেলে আমার দিকে হাসি মুখে ভালোবাসার আবদার? এভাবে নিজেকে কষ্ট দিও না মায়াবতী। মায়াবতী এই নামটি তো আমাকে আমার মা বলে ডাকতো। তারপর তুমি, এখন আবার মন্ত্রী মশাই। দুর্বল হয়ে পড়েছো তুমি তোমার মন্ত্রী মশাইয়ের উপর। একদম না, আমি চাই ওই সর্দার বংশের বিনাশ। তাকে তো আমি নিজের হাতে খুন করব, যে আমার মাকে আমার থেকে দূরে রেখেছে। আমার মায়াবতী তার পথে সফল হবে। সে পারবে তার মায়ের প্রতি করা অন্যায়ের শাস্তি দিতে, আমার বিশ্বাস। আমাকে যে পারতেই হবে। ওই মোহন সর্দার সবকিছু হারাবে। শুধু সম্পত্তি হারালেও কেউ শূন্যতা বুঝতে পারে না। আমি মোহন সর্দারের থেকে তার অস্তিত্ব, তার ভালোবাসা, তার বংশধর সবকিছু কেড়ে নিব। আচ্ছা, মিহিরকে নিয়ে যে নাটকটা করলে তার কি কোনো প্রভাব পড়বে? জানি না হাসিমা, তবে আমি যতটুকু আমার এই সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখেছি, মন্ত্রী মশাই কিছু তো একটা করবে, তার জন্য নিজেকে প্রস্তুত রেখেছি। বা এতগুলো বছর পর বাড়ি ফিরেছি, কোথায় ছেলের মাথায় হাত বোলাবে তা না। তোমার সব ভালোবাসা এই বইডলের জন্য মা। ঘরে ঢুকতে ঢুকতে বলে মিহির। মায়া উঠে বসে বলে, কৃষি বিষয়ে পিএইচডি না করে কি হিংসুটে নিয়ে পিএইচডি করেছো মিহির ভাই? মায়ের থেকে দূরে ছিলাম, এখন তো একটু ভালোবাসা পেতে চাই। মায়া হাসির কোলে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে বলে, একটুও দিব না। আমিও 1 সপ্তাহ ছিলাম না এখানে, তাই তুমি পাবে না হাসিমাকে। মিহির কম কিসে, সেও বলে ওঠে। দেবী না তো দেখ কি করি। বলেই মায়ার চুল ধরে টানতে থাকে। মায়া উঠে মিহিরের মাথার চুল ধরে টানতে থাকে। দুজনের এই খুনসুটি দেখে হাসি হেসে দেয়। হাসির ছেলে মিহির। মিহিরের জন্মের পরপরই হাসির স্বামী আর এক জায়গায় মন দেয়, কিন্তু হাসির সাথে বিচ্ছেদের আগে সেই স্বামী মারা যায়। কাজ খুঁজতে থাকে হাসি। হাসির বাবা গরিব মানুষ, তিনি মায়ার নানার কর্মী ছিলেন। সেই সূত্রে শাহানা পারভিন মায়াকে দেখভালের জন্যে হাসিকে রেখে দিয়েছিল, কিন্তু মায়াকে বেশি দেখা লাগতো না। শাহানা পারভিন এমনিতেই মায়াকে সময় দিত, কিন্তু অফিস টাইম হাসি মায়ার আশেপাশে থাকতো। মিহির ছোট মানুষ, মায়ার থেকে 1 বছরের বড়, তাই মিহির ও মায়াকে নিয়ে হাসি এক জায়গায় থাকতো। মিহির ও মায়া দুজন ভাই বোনের মতো বড় হতে থাকে। যেহেতু হাসির ইনকাম এখানে ভালোই, আর মিহির কৃষি নিয়ে সরকারিভাবে পড়াশোনা করেছে, তাই খুব ভালো রেজাল্টের সাথে তাই মিহির বিদেশে কৃষি উদ্যোক্তা হওয়ার জন্য সুযোগ পায়। হাসি তার গ্রামের জমি বিক্রি করে নিজ যোগ্যতায় মিহিরকে সাহায্য করে। মায়া চেয়েছিল সাহায্য করতে, কিন্তু মায়া নিজেই এদিক ওদিক কষ্ট করে সামলাতো, তাই হাসি না করে মায়াকে। এমনিতেও মিহির পড়াশোনার পাশাপাশি মায়ার শিবচরের ফ্যাক্টরি দেখাশোনা করত। মায়া মিহিরের দায়িত্বে কিছু বিষয় বুঝিয়ে দিয়েছিল। এখন সেখানে অন্য একজন দেখাশোনা করে, তার নাম রুবি, মিহিরের বাগদত্তা। মিহির ও রুবি একে অপরকে ভালোবাসে, এখন শুধু তাদের বিয়ে করা বাকি। এসব ভেবে ছেলে মেয়ে দুজনকে দেখে সুখের নিঃশ্বাস টানলো হাসি। সকালে মায়া আজ সকাল সকাল জিমে এসেছে। কিছু ব্যায়াম করে নিল মায়া, তারপর মাঠে দৌড়তে শুরু করে। মাঠ থেকে দৌড়তে দৌড়তে রাস্তায় এসে দৌড়ই, এভাবেই বাসায় যাবে সে। রাস্তার কোণা দিয়ে দৌড়তে দৌড়তে হঠাৎ মায়ার সামনে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামলো এক হুডি পরা লোক, চোখ মুখ দেখা যাচ্ছে না। মায়া কিছু করতে যাবে তার আগেই মায়ার মুখে স্প্রে করা হয়, সাথে সাথে অজ্ঞান হয়ে যায় মায়া। মুখে পানির ছিটা পেতেই জ্ঞান ফেরে মায়ার। চোখ খুলেই সাথে সাথে সামনে তাকিয়ে দেখে তার সামনের চেয়ারে বসে আছে রাজ। মুখে তার ভিলেন হাসি দিয়ে রাজ বলে, গুড মর্নিং মায়াবতী। উপস, হ্যাপি অ্যাডভান্স ম্যারিড ডে মায়াবতী। হোয়াট আর জোকস? আচ্ছা, নো নট জোকস, জাস্ট লুক দেয়ার। পাশে ইশারা করে বলে রাজ। মায়া তাকিয়ে দেখে একজন কাজী ও একজন রেজিস্ট্রার কাঁপছে।
তাদের পিছনে গুলি তাক করে দাঁড়িয়ে আছে কিছু গার্ড। মায়া হেসে দেয়, বলে, যে মায়া কারো জীবনের পরোয়া করে না তাকে ভয় দেখাচ্ছেন এদের দিকে গুলি দেখিয়ে? মায়াবতী, এত গাঁজা খেলোয়াড় হলো কবে থেকে? আমি কি এদেরকে তোমাকে ব্ল্যাকমেইল করতে গুলি তাক করে আছি? মোটেও না। আমি তো এদেরকে গার্ড দিয়ে আটকে রেখেছি, কারণ এরা এই শীতে ঘুম থেকে উঠতেই চাইছিল না। অবশ্য দোষ আমার পিউ বেবির। সে প্রথমে বলেনি যে শাহমের রাজ বিয়ে করবে বলে তাদের ডাকছি। মায়া চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। রাজ ডেভিল হেসে বলে, ওভাবে শীতের সকালে বউ ছেড়ে কে ঘুম থেকে উঠতে চায় বলো? আমি তো তোমাকে নিয়ে সকাল 11টা পর্যন্ত ঘুমাবো। শুনেছি বউ কাছে থাকলে ঘুম ভালো হয়, তাই না কাজী সাহেব? শেষের কথাটা একটু টান দিয়ে রসিক সুরে বলে রাজ। কাজী ঘামছে ভয়তে। এটা সত্যি সে আসতে চায়নি। সকাল 6টা, এখনো শীতের আভাস আছে। কে উঠতে চায়? কাজীর কি ঘুম নেই? তার কি বউ ঘর নেই? আছে তো। কাজী কাঁপতে কাঁপতে বলে, হ্যাঁ বাবা, আমি তো বউ ছাড়া আসতেই চাইনি, কিন্তু যদি জানতাম তোমার এমার্জেন্সি বউ লাগবে তাহলে গুলি দেখার অপেক্ষায় থাকতাম না। রাজ ফ্লাইং কিস দেখিয়ে বলে, আমার বউ পাগলা কাজী। আচ্ছা, এবার আপনি বলুন, আপনি কেন আসতে চাননি? শেষের কথাটি রেজিস্ট্রারকে বলে। রেজিস্ট্রার নিজেও কাজীর মতো ভয়তে আছে। সেও কাঁপতে কাঁপতে বলে, মানে একটু পর যখন আপনার বউ আপনার হয়ে যাবে, রাতের পর যে সকাল আসবে তখন বুঝবেন। এখন কি আমরা বললে বুঝবেন? রাজ এবার মায়ার দিকে তাকিয়ে বলে, দেখেছো মায়াবতী, এদের বুড়ো বয়সে বউ ছাড়তে মন চায় না। তাহলে আমি কেন বউ ধরবো না? তাই আমিও এদেরকে বউয়ের থেকে আলাদা করে এনেছি। আগে আমার বউ আসবে, তারপর কাজীর বউয়ের সাথে তার প্রেম হবে। রেজিস্ট্রার ফোরন কেটে বলে, আর আমি, আমার কি বউয়ের কাছে যাওয়ার অধিকার নেই? আছে তো, অবশ্যই আছে। আপনাদের বিদায় দেয়া হবে। আগে আমার বউকে আমার করে দিন। আমরা রাজি বাবা, তুমি তোমার বউকে নিয়ে আমাদেরকে যেতে দাও, আমাদের বউ অপেক্ষা করছে। অবশ্যই যাবেন তো মায়াবতী। বুঝলে তো আমি কেন গুলি তাক করে আছি তাদের দিকে? তোমার জন্য নয়, আসলে ওরা খুব দুষ্ট। ওদের বউ ছাড়া কিচ্ছু বুঝে না। আমি যে সিঙ্গেল, ওদের নজরে নেই, তাই গুলি দেখিয়ে রেখেছি। মায়া এবার চেঁচিয়ে বলে, সার্কাস হচ্ছে এখানে? হ্যাঁ, নির্লজ্জ আপনি। ধুর, বউ মিস করা হচ্ছে। এই কাজী ও রেজিস্টার দুজনের বউকে মিস করছে। চলো না মায়াবতী, আমরা দুজনে এক হয়ে ওদের অর্ধ সকলকে পূর্ণ করে পাঠিয়ে দিই। নির্লজ্জ আপনি, এভাবে কেউ কথা বলে? বউ হয়ে লজ্জা বাড়িয়ে দিবে। এখন বিয়ে করে ফেলো আমাকে। আমি বিয়ে করব না। তাহলে এরাও বউয়ের কাছে যেতে পারবে না। কাজী সাহেব একটু শুকনো ঢোক গিলে বলেন, বলছিলাম যে বাবা, বিয়েতে কন্যার মত নেই, কেন জোর করছো তাকে? আপনি যদি বেশি কথা বলেন তো আপনার বউকে উঠিয়ে নিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করে দিব, বলে দিলাম। কোনো দরকার নেই বাবা, আমার প্রথম বউ মারা গেছে, দ্বিতীয় বউ আমার গয়না গাঁঠে নিয়ে ভাগছে, কোনো মতে সম্পত্তির লোভে তৃতীয় বউ আটকে আছে। এটা গেলে আমি বউ পাবো না। তুমি জোর করো, সমস্যা নেই, বিয়ের পর সম্পর্ক হালাল হয়ে যাবে। গুড বয় কাজী। রেজিস্ট্রার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে কাজীকে। মনে মনে ভাবছে, এটা কোন দিক দিয়ে বয়? মায়াকে বেঁধে রাখা হয়েছে চেয়ারে। মায়া ছটফট করতে থাকে। রেজিস্ট্রার লোকটি বলে, বলছি স্যার, ম্যামের হাত খুলে দিলে ভালো হতো। এমনিতেও এই চিড়িয়ানা, আপনার এখান থেকে তো কেউ পালাতে পারবে না। শুধু শুধু মেয়েটা কষ্ট পাচ্ছে। খুব তো মেয়েদের কষ্ট বুঝেন। এদিকে যে আমি সারা রাত না ঘুমিয়ে কষ্টে ভুগেছি, তার বেলায় কি হবে? রেজিস্ট্রার এবার দমে গেল। মায়া বলে ওঠে, আমাকে ছেড়ে দিন, আমার হবু বর আমার জন্য অপেক্ষা করছে। আজ কিছু বলার আগে কাজী বলেন, বাইরেও কি তোমার হবু বর আছে মা? হ্যাঁ। ওটা ভুলে যাও, এখন তোমার হবু বর এই শাওমির রাস। না না, হবু না, এখনই তো বিয়ে হবে। ওই যে বাইরে তোমার হবু বর আছে, সে তোমার বর না, বেগানা পুরুষ। তোমার একমাত্র বর হবে আমাদের মন্ত্রী। মায়া এবার গর্জে উঠে বলে, একবার হাতটা ছাড়া হোক, তোদের কোনটা বর আর কোনটা বেগানা পুরুষ দেখিয়ে দিচ্ছি। রাজ একজন গার্ডকে ইশারা করলে সে এসে মায়ার বাঁধন খুলে দেয়। বাঁধন খুলতেই মায়ার সাথে সাথে পা দিয়ে কিক মারে গার্ডের পেটে।
সোজা পাকস্থলী বরাবর জায়গায় আঘাত পায় গার্ডটি। একটু ঝুঁকে যায়, তবে বেশি কিছু হয় না, কারণ গভীরে আঘাত পাওয়ার আগেই নিজেকে ঝুঁকিয়ে রাখে। মায়া পাশে থাকা গার্ডের পকেট থেকে গুলি নিয়ে তাক করে কাজীর সামনে, বলে, কি বলছিলেন যেন? উনি আমার বর। এতক্ষণ তো মন্ত্রীর চামচাতের গুলিতে ভয় পেয়েছিলেন আপনারা। এখন সোজা আমি নিজেই আপনাকে জমের দুয়ারে রেখেছি। কেমন লাগছে? কাজী ও রেজিস্টার দুজন এবার কাছুমাছু করে। রেজিস্টার ফিসফিস করে বলে, এতক্ষণ গুলি পেছনে ছিল, দেখতে পাইনি, তাই একটু সাহস ছিল। এখন তো সোজা বাঘিনী এসে গুলি সামনে ধরলো, মনে হয় না বেঁচে ফিরবো। কাজী ফিসফিস করে বলে, আমার 3 নম্বর বউ খুব ডেঞ্জারাস। আমার প্রথম বউয়ের বাচ্চাদের দেখতে পারে না, আমি গেলে ওদের কি হবে? মায়া ভ্রু কুচকে বলে, ফিসফিস করে কি বলছেন? রাজ মায়ার পাশে এসে দাঁড়িয়ে বলে, তোমার আমার বিয়ে নিয়ে ভাবছে, চলো লক্ষ্মী মেয়ের মতো করে বিয়ে করে ফেলো। বিয়ে কি হাতের মোয়া যে ফু দিব আর হয়ে যাবে? না, বিয়ে ময়লা হবে কেন? বিয়ে হলো তোমার আমার সংসারের সূচনা। শাট আপ। ওকে, অনেক হয়েছে। এই গাজী, বিয়ে পড়াও, না হলে পেছনে আমার লোকেরা তো আছেই। আরে এই কাজী, পেছনে লোক আছে তো কি হয়েছে, সামনে কিন্তু আমিও আছি।